ডাকসু আর চাকসু মিলে ৫৩ পদের মধ্যে একটাও পাইল না ছাত্রদল। অথচ তাদের মিটিং মিছিলে এখন হাজার হাজার মানুষ হয়, হাজার হাজার পোলাপাইন হয়। কি একটা অবস্থা রে ভাই! তাই কখনো গর্ব করা ঠিক না। আলহামদুলিল্লাহ বলতেই হয়, কারণ বাংলাদেশের বামপন্থীদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ইসলামপন্থীদের জয় জয়কার। ডাকসু ও জাকসুর এই ফলাফল প্রমাণ করে বাংলাদেশে রাম ও বামরা অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাল্লাহ। এখন আসুন, জাকসুর বিপি কেন জিতলো, কিন্তু ছাত্র আন্দোলনের প্রথম সারিতে থেকেও ডাকসুতে কেন হারলো কাদের মিয়া? আমরা জানি জিতুও ছাত্র আন্দোলন করেছে এবং আওয়ামী লীগের ছাত্রলীগ থেকে পদত্যাগ করে সে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিল, আন্দোলন করেছে ২০২৪-এর আন্দোলনে। তাই তাকে আওয়ামী লীগ বলাই যায়। কিন্তু কাদেরের ছাত্র আন্দোলনের আগে এমন কোনো রেকর্ড নেই। তারপরেও একই ক্রেডিট নিয়ে জিতু বিপি হতে পারলো, কিন্তু কাদের কেন পারলো না? দর্শক, জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এর বিপি নির্বাচনে জয়ী হয়েছেন জুলাইয়ের সমন্বয়ক জিতু। অথচ ডাকসুতে একই পদে বাজেভাবে হেরেছে ৯ দফার ঘোষক কাদের। প্রশ্ন উঠেছে, কেন এমন হলো? যেহেতু একসময় ছাত্রলীগ করলেও কোটা সংস্কার আন্দোলনে তাদের বিরোধিতা করে প্রথম দিকেই ছাত্রলীগের হাতে হামলার শিকার হন। আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ৫ আগস্টের কিছু পরেই জিতু সমন্বয়কদের পদ থেকে পদত্যাগ করেন। ফলে সমন্বয়কদের বিরুদ্ধে উঠা অহংকার, ওরামবাজি, অপকর্মের দায় তার গায়ে লাগে না। জাহাঙ্গীরনগরে গণঅভ্যুত্থানের রক্ষার আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এবং তিনি নিজেকে অন্যদের থেকে আলাদা করেন। জিতুর এই অবস্থান তাকে একটি স্বতন্ত্র পরিচয় দেয়। তিনি ছাত্রদল বা বাকশালের হয়ে দাঁড়ালে হয়তো জিততেও পারতেন না, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে বেহুদা বিতর্ক এড়িয়ে ইমেজ পরিষ্কার রেখেই জয় নিশ্চিত করেছেন। অন্যদিকে ডাকসুর বিপি নির্বাচনের জন্য শুরু থেকেই নিজেকে প্রার্থী ভেবেছিলেন কাদের। এনসিপি নেতাদের সমর্থন পেয়ে তিনি ভেবেছিলেন বিপি পদ নিশ্চিত হয়ে গেছে, কিন্তু বাস্তবে তিনি নিজের ইমেজ ঠিক রাখেননি, বিতর্কে জড়িয়েছেন, সংগঠনকে শক্তিশালী করেননি, স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পারেননি। আমরা জানি সাদিক কাইয়ুম কিন্তু শিবির ছাড়াও তার নিজের ইমেজের একটা মূল্য আছে, সবাই তাকে ভালোবাসে। এমনকি বাকচাষ থেকেও দাঁড়ালে ফলাফল ভিন্ন হতো না, কারণ গত ১.৫ বছরে বাকচাষ সংগঠন হিসেবে দাঁড়াতে পারেনি। প্রতিভাবান কর্মীদের মার্জিনালাইজ করতে হয়েছে, কোরামের বাইরে কাউকে জায়গা দেওয়া হয়নি। বাকচাষ কার্যত ব্যক্তি নির্দেশনার নির্ভর হয়ে পড়েছে। এখন বাকচাষকে রিফরমেশনের মধ্য দিয়ে যেতে হবে। শীর্ষ নেতৃত্ব পরিবর্তন ছাড়া সামনে এগোনো কঠিন হবে। এত বড় ব্যর্থতার পর নতুনরা এই সংগঠনে আগ্রহ দেখাবে কিনা সেটাই প্রশ্ন। তাই অনেকের মতে বাকচাষকে বিলুপ্ত করে দেওয়া উচিত। এনসিপি থেকে নতুন ভাতৃপ্রীতম ছাত্র সংগঠন গড়ে তোলা প্রয়োজন। সেই সংগঠনের আদর্শিক ভিত্তি ও আর্থিক নীতিমালা নির্ধারণ করতে হবে। আমাদের কথা শুনলে শুনলেন, না শুনলে নাই। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।